ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, 6 দিন ধরে দক্ষিণ সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় অফিস নগর ভবন সেটি তালাবদ্ধ, সেখানে কেউ ঢুকতে পারছে না, কাজ হচ্ছে না, নাগরিক সেবা ব্যাহত হচ্ছে, এক ধরনের অচলতা, আবার আন্দোলনের কারণে রাস্তাঘাট বন্ধ থাকছে। এই সংকটটা সরকার বা সংশ্লিষ্ট উপদেষ্টার সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যেত কিনা, যদি যায় বা যেত তাহলে আন্দোলনের মাধ্যমে এই সংকট তৈরি করার লাভটা তাহলে কার হচ্ছে বা কে এতে আপনার লাভবান হচ্ছে? আপনাকে ধন্যবাদ গ্লোবাল টিভিকে এবং রবিউল ভাইকে অনেক ধন্যবাদ। দেখুন, প্রথম কথা হচ্ছে আমি একজন শিক্ষক হিসেবে একটা কথা বলি। এই যে ইশরাক হোসেনের মেয়র হওয়ার ব্যাপারটা, আমি খুব নিরপেক্ষ একটা কথা বলবো। এটা সাধারণ মানুষের জন্য এটা বোঝাবুঝিতে কিন্তু প্রচুর ঘাটতি আছে। এটা একদম স্পষ্টত। কারণ এই ইলেকশন হয়েছে আপনার উনি আদালতের কাছে গেছেন, যেটা উনি যেতেই পারেন, ওনার ন্যায্য অধিকার, এবং এর পরবর্তীতে আদালতও যখন রায় দেয় এবং মেয়াদটা উত্তীর্ণ হয়ে যায়, এটা কিন্তু আসলে একটা জটিল সমীকরণ। কারণ আদালতই বা এই রায়টা কেন এরকমভাবে দেয়, এটাও একটা প্রশ্ন। তো সেক্ষেত্রে খুব স্বাভাবিক ক্ষেত্রে কি হতো, মনে করেন যদি সরকারের এরকম রায় দেওয়ার কারণে কিন্তু আদালতের সমালোচনাও করেছেন উপদেষ্টা। জি না, এখানে আমি বলছি যে এইরকম একটা রায় কিভাবে ঘোষিত হলো যেটা জনমনের কাছে বা এমনকি খোদ উপদেষ্টার কাছে পরিষ্কার না, সেটা আসলে আমার কাছে একটা প্রশ্নকর বিষয়, আসলেই বিস্ময়কর বিষয়। কারণ দেখেন, আমার তখন মনে হচ্ছে হিরো আলম মতো আমাদের ঢাকা গুলশানের যে আসন থেকে এমপি ইলেকশন করেছিল, আপনাদের মনে আছে কিনা, ওনার অপোজিশন ছিল আরাফাত, প্রাক্তন উনি প্রতিমন্ত্রী। তো এখন ঘটনা হয়েছে কি, এটা একটা বিষয় আমার কাছে আসলে একজন নাগরিক হিসেবে আমার কাছে এই বিষয়টা পরিষ্কার না। একটা হচ্ছে আদালতের রায় হয়েছে, আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেন যে দাবিটা করছেন, এটা শপথ গ্রহণ করানো, এটা কিন্তু আমাদের মানতে হবে, কারণ আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকলে আমাদের এটা মানতে হবে। এটা যেমন একটা সত্য, একইভাবে এটাও খুবই সত্য যে যেখানে মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন তাহলে আমরা কিভাবে এটাকে আর্টিকুলেট করব, এটা একটা টেকনিক্যাল। তার জন্য তো আদালতের কাছে ফিরে যাওয়া আবার যেতে ফিরে পারে। যেতে হবে এবং তাকে জিজ্ঞেস করতে হবে যে আপনি যে রায়টা দিলেন, সেক্ষেত্রে আদালতই পারে কিন্তু আমাদেরকে একটা সুদিক নির্দেশনা দিতে। কেন এটা নেওয়া হচ্ছে না? এবার আসেন এই প্রশ্নের উত্তর দিই, কেন নেওয়া হচ্ছে না। দেখুন, আমরা নাগরিক হিসেবে কিছু বিষয় খুব ভালো স্পষ্ট বুঝতে পারি, আমরা রাজনীতির সমীকরণগুলো বুঝতে পারি, আমরা খুব স্পষ্টত বুঝতে পারি যে এখানে কিংস পার্টি বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, প্রত্যেকটা পার্টির মোটামুটি বোঝাবুঝি আমাদের কিন্তু আছে। এবং আমরা এও বুঝতে পারি যে এখানে একটা কালক্ষেপণ প্রক্রিয়া আছে, এখানে একটা দ্বন্দ্ব তৈরি করার প্রক্রিয়াও বিদ্যমান। আপনি খেয়াল করে দেখবেন, মানে কার সাথে কার দ্বন্দ্ব? অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকে, একটা থাকে উইদিন দ্য পার্টি, আরেকটা থাকে এক্সটার্নাল পার্টি। আপনি খেয়াল করে দেখবেন যে এই তো দুদিন আগেই আমাদের তথ্য উপদেষ্টা উনি জগন্নাথের সমস্যার সমাধান করতে চেয়ে যে কাজটি হয়েছে ভীষণ কোনো নাগরিকের সুনাগরিকের কাজ এটি হয়নি, কোনো ধরনের আঘাত, সেটা বোতল হোক আর যাই হোক, আমি সমর্থন করি না, এটা আমি স্পষ্ট বলছি। কিন্তু দেখেন ওখানেও কিন্তু একটা দ্বন্দ্ব হচ্ছে। আবার আমরা খোঁজ পাচ্ছি খোদ এনসিপির ভিতরেও কিন্তু দ্বন্দ্ব তৈরি হচ্ছে, মানে পত্র পত্রিকা মারফত আমরা যেটা জানতে চাচ্ছি। অন দ্য কন্ট্রারি, বিএনপির সাথে দ্বন্দ্ব তো খুব স্বাভাবিকভাবে কামনীয়। কামনীয় কেন? কারণ আপনার তো একটা বিরোধী দল লাগবে, আপনার যখন প্রধান বিরোধী দল হিসেবে কাউকে না কাউকে। সাথে বিএনপির নাকি এনসিপির প্রতিনিধিত্বকারী যে উপদেষ্টা আছে তাদের সাথে বিএনপি? সরকারের মধ্যেই তো আসলে এনসিপির প্রতিনিধিও আছে, সরকারের মধ্যেও আবার সরকার আছে, সরকারের মধ্যে ছায়া সরকারও আছে। অর্থাৎ এখানে একটা সমীকরণ দিয়ে এটাকে বোঝার কোনো সুযোগ আসলে অবশ্যই সবচেয়ে সবার ভূমিকাকে কি এক কাতারে আনা যায়, নাকি যারা এনসিপি সহযোগী, হ্যাঁ, তারা এনসিপি না কিন্তু তারা ওই একই শক্তির অংশ, সরকারে আছে, তাদের ভূমিকা এবং অন্যান্য উপদেষ্টাদের ভূমিকা কি একরকম? না, একদমই না, একদমই না। আমি একেবারেই মানে এটা আসলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, এই যে পুরো প্রসঙ্গটা নিয়ে একটা আলাপ হচ্ছে, আমার কাছে এই আলাপটা অপ্রাসঙ্গিক মনে হয়। এতে করে কি হচ্ছে জানেন, এতে করে ওই উত্তর সিটির যেই মানুষগুলো আছে, যেখানে রাস্তা খনন থেকে শুরু করে অন্যান্য নাগরিক সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল, সেই মানুষগুলো কিন্তু দুর্ভোগ ভোগ করছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কনসার্ন হওয়ার কথা ছিল সরকারের কাছে, সবচেয়ে বড় কনসার্ন হওয়ার কথা ছিল রাষ্ট্রের কাছে। কিন্তু খুব দুঃখজনক যে এখানে যেটা হচ্ছে যে একটা ক্ষমতার কে আসীন হবেন, কার ক্ষমতার দাম্ভিকতা টিকে থাকবে, সেটা গুরুত্বপূর্ণ দেখাচ্ছে। আরেকটা এইরকম একটা সিচুয়েশন আমরা এর আগে এবং আদালতের প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতাবান হয়েছেন, তাকেই তো মেনে নেওয়া সেটা বৈধ, এটা অবশ্যই বৈধ, এটা আপনাকে মানতে হবে, যেহেতু আদালতের ক্ষমতা দিয়ে হয়েছে উনি বৈধ। এই বিষয়ে কিন্তু আমার কোনো দ্বিমত নেই। নানান কারণ দেখিয়ে এটাকে ঠেকিয়ে রাখার অর্থ হচ্ছে যে অনির্বাচিত ব্যক্তি, তাদের পছন্দ বা নিজস্ব ব্যক্তি মনোনয়ন করা আর কাউকে নির্বাচিত করার মধ্যে ভীষণ বিস্তর ফারাক আছে। এই যে গভর্নমেন্টটি এখন আছে, এটি বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা, এটা আপনাকে মানতে হবে। এর আগে আমাদের কোনো পূর্ব অভিজ্ঞতা নাই। এর সূত্রে আমার কাছে প্রায় এটাও মনে হয় যে অভিজ্ঞতারও তো একটা ঘাটতি আছে। আমি বা আপনি আজমল আশরাফ যে উপস্থাপনা করছেন, দীর্ঘদিন আপনি এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছেন, আপনার একটা অভিজ্ঞতা হয়েছে, কিন্তু যে মনে করেন জীবনে
কোনটা স্ক্রিন কোনটা মাইক সেটাই যখন না জানবে তখন অনেক সময় স্ক্রিনকে মাইক আর মাইককে স্ক্রিন ভাবা যেতে পারে। তো আমার কাছে মনে হয় যে এই যে ঘাটতিটা, এই ঘাটতিটা বারংবার সামনে আসছে। বুঝতে হবে যে আপনি উপদেষ্টা, আমি কোন কথাটা বলতে পারি, আদালতের কোন ধারাটা আমি গ্রহণ করব, কোনটা গ্রহণ করব না, এই বিষয়গুলো সম্পর্কে আসলে আমার মনে হয় তাদের সচেতন হওয়া উচিত। জনাব ইশাক হোসেন একটা ফেসবুক স্ট্যাটাসে যে কথাটা লিখেছেন, বড় স্ট্যাটাস, অংশবিশেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির ক্ষমতার লোভ এবং ক্ষমতার চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাই হচ্ছে এই আন্দোলনের উদ্দেশ্য। এক্ষেত্রে একটুখানি বলবো যে এটা খুব রাশ হয়ে গেছে, মানে ভেরি 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 হার্শ শোনাচ্ছে, মানে খুব কর্কশ। আমরা রাজনীতির কিন্তু একটা পরিবর্তন আসছে। আমরা এই রাজনীতিতে কি চাই, জনগণকে উপকার করতে চাই এবং কোনোভাবে সহিংসতা চাই না। এই যে ক্ষমতা নিয়ে যে কোন্দল, এই ক্ষমতার কোন্দলটা আমরা আসলে চাই না। আমরা ক্ষমতাকে ভিন্নভাবে দেখতে চাই। আমি মনে করিয়ে দিতে চাই যে সাদিক হোসেন খোকা উনি দীর্ঘদিন আপনার মেয়রের দায়িত্ব পালন করেছেন। আমি আরেকটা মানুষের নামও মনে করিয়ে দিতে চাই। আপনি সিলেটের যে মেয়র হননি, ওনার নামটা আপনার মনে আছে কিনা রবিল ভাই? ওনার সিলেটের যে পূর্বতন মেয়র ছিল, ভীষণ জনপ্রিয় লোক এবং হ্যাঁ ভীষণ জনপ্রিয় লোক এবং তাকে কিন্তু আগে সরকার সরিয়ে আগের দিয়েছে। সরকার যে মানুষটা কাজ করে সেই মানুষটা কিন্তু জনগণের জন্য কাজ করতে হবে। ক্ষমতার জন্য আর কাজ করার রাজনীতি করে কোনো লাভ হবে না। আপনাকে এখন জনগণের জন্য কাজ করতে হবে, জনগণের জন্য রাজনীতি করতে হবে। এটা আমাদের রাজনৈতিক পরিবর্তনের জন্য খুব বেশি জরুরি। আবার জনাব আসিফ মাহমুদ, স্থানীয় সরকার উপদেষ্টা, তিনি যে পাল্টা স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি বিএনপিকে বলছেন গায়ের জোরে বিএনপি নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে। গায়ের জোরে তো আরও অনেককে আমরা আন্দোলন করতে দেখেছি, গায়ের জোরে অনেক দাবি আদায় করতে দেখেছি। সেগুলোর ব্যাপারে তো আমাদের এই উপদেষ্টা কোনো মন্তব্য করেনি তখন। তার মানে হচ্ছে আপনি গায়ের জোরে আন্দোলন করলে দোষ, আমি গায়ের জোরে আন্দোলন করলে দোষ না। সরকারের থেকে গুরুত্বপূর্ণ পদে থেকে এই দুইভাবে দেখার সুযোগ আছে। এখানে ঘটনাটা কি, যে বাংলা একটা প্রবাদ আছে, কাজের সময় কাজী, কাজ ফুরালে কাজী। তুই এটা মস্ত বড় কাজী। মানে হচ্ছে আপনার যখন কাজ আদায়, কাজ সিদ্ধি করতে হচ্ছে, তখন আপনি আসলে এই যে মবটা বারবার আমরা বারংবার বলে যাচ্ছি যে কোনো মব আন্দোলনেরও একটা প্রক্রিয়া আছে। আমি স্ট্রংলি বলবো যে এই যখন তখন হুট করে রাস্তায় বসে পড়া, এটা প্লিজ, কারণ কি জনগণের দুর্ভোগ হয়। হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে অনেক লোক থাকে, সে হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারে না, হয়তো বা একটা মানুষকে বাঁচানো সম্ভব হয়। এই জনগণের দুর্ভোগ করে কি করে কোনো মানুষের বা কোনো দল আন্দোলন করতে পারে? এটা কোনোভাবেই কামনীয় না। আন্দোলন করা নাগরিকের অধিকার, কিন্তু আপনি কোন প্রক্রিয়ায় আন্দোলনটা করবেন? প্রথমেই কি যে কেউ রাস্তায় বসে যায় নাকি সেটাও একটা প্রক্রিয়া? অনেক আন্দোলন দেখেছি, প্রথম ধাপেই রাস্তা দখল করা এবং দিনের পর দিন সেটা দখলে রাখা। সে কারণে আমি বলছি যে ওই যে গোড়ায় যে গলতটা হয়েছে, বাংলাদেশের মানুষ করে কি, ভুল থেকে শেখে না, তারা এক ভুল বারবার করে। এই জন্য আমরা বারবার ঘুরে ফিরে এক জায়গায় আন্দোলন বলেন, মব বলেন, এই ক্ষেত্রে যখন সরকারের দ্বিচারিতা আমরা দেখি, তাতে করে একটি ঘটনা আরেকটি ঘটনাকে উৎসাহিত করে কিনা? এটা তো ডেফিনেটলি না। সরকারকে আমি বারংবার, আমি আসলে আপনি যেটা বলার চেষ্টা করছেন, আমি স্পষ্টত বলি যে কিছু মানুষ যখন আন্দোলন করছে, আমি এটা অনেক জায়গায় বলেছি, আমি আবারও বলছি, এনসিপি একটি রাজনৈতিক দল। এনসিপি কিন্তু এখন কেবল শিক্ষার্থীদের কোনো দল না। রাজনৈতিক দল হিসেবে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে যদি বলেন চল রাজুতে আয় বা যমুনা দখল কর, এই যে ল্যাঙ্গুয়েজ কোড অ্যান্ড কোড, এটা একটা রাজনৈতিক দলের কাছে প্রত্যাশিত না। তাদেরকে অনুসরণ করে তো অন্য অনেকে যমুনা যেতে চেয়েছে কিন্তু পারে নাই, মার খেয়েছে। না, তাদেরকে অনুসরণ না, তাদের আগেই অনেকে যেতে চেয়েছে, মার খেয়েছে। আমি এটাই বলেছি যে 144 ধারা যমুনাতে জারি ছিল। তো 144 ধারা যেখানে জারি থাকে, আবারও বলছি, আমাকে তো আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, আমার কিছু ইনস্টিটিউশনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, এবং এই গভর্নমেন্টের খুব বড় একটা দায়িত্ব ছিল কিছু ইনস্টিটিউশনকে পলিটিক্যাল জায়গা থেকে মুক্ত করে দেওয়া, স্বাধীন করে দেওয়া। বিশেষ করে বলছিলেন যে নিরপেক্ষতার প্রশ্ন উঠেছে, আরো অনেকে নিরপেক্ষতার হারাচ্ছে এই সরকার, এরকম বলছে বিভিন্ন ঘটনার ক্ষেত্রে। এটি রাজনৈতিক সরকার না, অরাজনৈতিক সরকার যদি বলি, সকল দলের সমর্থিত সরকার। সেক্ষেত্রে যদি তার কোনো রাজনৈতিক বৈশিষ্ট্য থাকে, সকল দলের রাজনীতিকে ধারণ করার কথা, সেটাকে আমরা দেখি এই সরকারের আচরণে বা কাজে বা কথায়। না, দেখেন, এইটা তো আমার বলতে কোনো দ্বিধা নেই। আমি আবারও বলছি, এই সরকার যেভাবে এসেছে এটা বিরল। এটা বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম সরকার আসেনি। প্রত্যেকটা মানুষের কিন্তু এই সরকারের প্রতি আশা, প্রত্যাশা, ম্যান্ডেট ছিল এবং এখনো আছে। এখনো আমরা চাই যে, আমরা সকলেই চাই যে একটা স্থিতিশীল। কিন্তু এখন মনে করেন, আগে যদি আমাদের আশা প্রত্যাশা ছিল 90-100 ভাগ, সেটা এখন হয়তো 20 ভাগে এসে নেমে